এই কি ঘটাই দিল ছাত্রলীগ। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন কিংবা যে সমন্বয়করা আছে, আপনার কেন্দ্রীয় সমন্বয়করা, এদেরকে ঘন পিটুনি দিল ছাত্রলীগ আর হচ্ছে যুবলীগ। মানে আওয়ামী লীগের তাণ্ডব শুরু। আল্লাহর ডর ভয় দেখানোর মাধ্যমে মোটামুটি ছাত্রদেরকে যে মেসেজটা দেওয়ার, সেইটা কিন্তু বিএনপি দিয়ে দিয়েছে। আমাদের সমন্বয়করা তারা যে ঘোষণা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মারধরের জেরে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে বাগেরহাটের মোল্লারহাটে। এতে ওই এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। আহত হন অন্তত 25 জন। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পিটিয়েছেন সেনাবাহিনী, কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান। সমন্বয়কদের সামনে মহাবিপদ, ডক্টর ইউনূসের পতন হয়ে যেতে পারে। বিস্তারিত রয়েছে ভিডিওতে। যে তারা এই যে হামলা করতেছে ছাত্রদের উপরে, এক অদ্ভুত সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। তো এই নিউজগুলো প্রকাশিত হবার পর কমেন্ট বক্সে আপনারা যদি দেখেন, বেশিরভাগ মানুষ একটা কমেন্ট সেম করছে, কাছাকাছি লেভেলের। সেই কমেন্টটা হচ্ছে যে জামাত এবং বৈষম্য বিরোধীরা আসলে কি একটাই টিম? এখন এই প্রশ্নটার সপক্ষেও যে যুক্তিগুলো সামনে আসে যে এখানে দেখুন, রাত থেকেই কিন্তু আওয়ামী লীগের রাজপথে এবং তারা রাজপথের মধ্যে তাণ্ডব চালাচ্ছে। সবকিছু আপনারা দেখতে পারবেন। কি হবে নতুন বছরের প্রথম দিনটি, সেটাও আপনারা দেখতে পারবেন। শিক্ষার্থীদের সেই ঐতিহাসিক বহুল প্রত্যাশিত ডিক্লারেশন অফ সেকেন্ড রিপাবলিক নিয়ে, মানে শিক্ষার্থীরা যা চায়, তাদের যে প্রত্যাশা, সেটা সরকার পূরণ করবে বলে সরকার বলে দিই। প্রশ্নটা একটাই, তিনি তো অবৈধভাবে ক্ষমতা এসেছেন, তার প্রত্যেকটা নির্দেশনা অবৈধ। সেই সংস্কার করবে কিসের জোরে? জনগণের ব্যান্ডেড নাই। বাংলাদেশে রাজনীতিতে নতুন মেরুকরণ, অনেকগুলা বিষয় চলছে। পার্টিকুলারলি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচন্ড ধরনের দ্বন্দ্ব, বিভাজন সৃষ্টি হয়েছে। শেষ হয়েছে 2024 সাল, নতুন বছরের প্রথম দিনটি শুরু হলো। কিন্তু গত বছরের শেষের দিন, শেষ মুহূর্তে হঠাৎ আমরা কি শুনতে পাচ্ছি? গভীর রাতের মধ্যে দর্শক শ্রোতা, সমন্বয়ক, উপদেষ্টা, তাদেরকে নিয়ে কিন্তু অনেক চাঞ্চল্যকর তথ্য আসতেছে। বছরের শেষ দিন রাতের মধ্যে কি হয়েছে, এইসব বিষয়ে আমরা পর্যালোচনা করে অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। কিভাবে উপদেষ্টা এবং সমন্বয়কদেরকে সরানো হচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগ, বিএনপি, তাদের পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন হয়েছে। আমরা শুনতে পাচ্ছি যে শেখ হাসিনা নাকি বছরের প্রথম দিনই বাংলাদেশে আসবে এবং তারা কিন্তু একটা গভীর ষড়যন্ত্র করেছে। সবকিছু আপনাদেরকে ধারাবাহিকলি দেখাবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। এই যে ধারাবাহিকলি এগুলা দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন। আসুন আমরা দেখে আসি। কেমন হলো ছাত্রদের সমাবেশ? মার্চ ফর ইউনিটি, এরকম একটা নাম তারা দিয়েছিলেন আজ। আমরা গতকাল থেকে জানি যে আজ আর এই সমাবেশে তাদের যে আলোচিত প্রক্লেমেশন, সেটা আর হচ্ছে না। এরপরই বলা যায় যে এই সমাবেশ সম্পর্কে মানুষের আগ্রহ আর খুব বেশি থাকেনি। তারা মোটামুটি জানিয়েছিলেন কি করতে পারেন না পারেন, কিন্তু তারপরও যেটা হয়েছে যে বহু মানুষ ঢাকার বাইরে থেকে রওনা হয়েছিলেন বাস নিয়ে, তারা এসে হাজির হয়েছেন, ফলে তারা একটা সমাবেশ করেছেন, বক্তৃতা শুনেছি। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তাদের কথা শুনলাম এবং কি টেকঅ্যাওয়ে নিয়ে কয়েকটা কথা একটু বলতে চাই। একটাই আসলে গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা নিয়ে শেষে বলছি। তাদের বক্তৃতার মধ্যে মোটামুটি সরকারের বেশ সমালোচনা আছে, এক্সপেকটেশন আছে। সমালোচনা প্রত্যেকেই করছেন আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে, দ্রব্যমূল্য নিয়ে, সরকার কেন সিন্ডিকেট ভেঙে দিতে পারছে না, সরকারের ব্যর্থতা ইত্যাদি ইত্যাদি। আমরা সামনের দিনগুলোতে ইনফ্যাক্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যদেরকে সরকারের বিরুদ্ধে আরো টাফ হতে দেখব। কারণ তারা যেহেতু একটা রাজনৈতিক দল করতে যাচ্ছেন এবং যেহেতু তাদের গায়ে কিংস পার্টির তকমা যুক্ত আছে, তাই তাদেরকে যথেষ্ট সরকারের সমালোচনা করে, বা অন্তত এভাবে যদি সরাসরি বলি, দেখিয়ে তাদের দলটা করতে হবে ওই তকমাটা ঝেড়ে ফেলার জন্য। তাদের তকমা দূর করা যাবে কিনা সেটা ডিফারেন্ট আলোচনা, তারা সেই চেষ্টা করবেন যেহেতু উনি রাজনৈতিক দল হয়ে উঠতে চাইছেন। সো এই সমালোচনা দেখব, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আহতদের চিকিৎসা নিয়ে কথাবার্তা বলেছেন, নিরাপত্তা ঠিক মতো মানুষের দেওয়া যাচ্ছে না, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্রনীতি নিয়ে কথা হয়েছে, ভারত সম্পর্কে অ্যাটিটিউড কি হবে, এবং জরুরি কথা আওয়ামী লীগের বিচারের কথা এসছে। আওয়ামী লীগের শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার হতে হবে, এবং আবারও ঘুরে ফিরে তারা যে কথাটা বলছে সেটা আজও আসলো, সেটা হচ্ছে এই বিচার না করে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। করতে চান তাহলে আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরার স্বপ্ন না দেখে
যেটা আমাদের প্রাপ্য, যেটা আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে 1784 সালে, সেই হৃত রাজ্য আরাকান আমাদের দখলে আনতে হবে এবং এখনই মোক্ষম সময়। এটাই আজকের বক্তব্য। আমি প্রথমে একটা লেখা লিখেছিলাম যে আরাকান আমাদের অবিচ্ছেদ্য অংশ। এখন আমি কেন বলছি এইটাই মোক্ষম সময় বাংলাদেশের জন্য আরাকান দখল করে নেয়ার, সেদিকটাই আমি আসছি। তবে আমি প্রথমেই বলে নেই, এটা কোনো পেরিফেরাল ব্যাপার নয়, বাংলাদেশের বাইরের কোনো ঘটনা নয়। আরাকান আমাদের অবিচ্ছেদ্য অংশ, যেটা 1784-তে বুদ্ধিস্ট বার্মানরা দখল করলো এবং 1826 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো মিয়ানমার আরাকান সহ দখল করে নিল। নতুন করে আলোচনা শুরু হয়েছে যে ভোটাধিকার প্রয়োগ করার বয়স কত হওয়া উচিত। কেউ বলছেন পুরানো সিস্টেমের 18 বছরই থাকতে হবে, কেউ বলছেন নতুন করে 17 বছরের যারা নাগরিক রয়েছেন, আমাদের বর্তমান প্রজন্মের তরুণ প্রজন্মের মানুষরা রয়েছেন, তাদেরকে সংযুক্ত করতে। আর আমি বলছি 15 বছর থেকে বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগের বিধান করে নতুন আইন করা উচিত। এই কথাটার মধ্যে কেন আমি 15 বছর বললাম, কেন 18 বছর নয়, 17 বছর নয়, ডাইরেক্ট 15 বছর চাচ্ছি, সে বিষয়টাই আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। আপনারা জানেন যে আমরা মনে করি তাকি সুস্থ মস্তিষ্কের মানুষ যে বুঝবে যে তার জ্ঞান বুদ্ধি দিয়ে যে কাকে ভোট দেওয়া উচিত, সে পাগল নয়, সে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নিবে না, রাষ্ট্র সম্পর্কে তার জ্ঞান থাকবে, এরকম বয়স ধারণ করি আমরা সাধারণত মনে করি 18 বছর বয়স হলে মানুষটা পরিপূর্ণ হতে পারে, তিনি একজন ভোটাধিকার প্রয়োগ করে জনগণের রায় দিতে পারেন, নিতে পারেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উপরে নির্ভর করে। বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে খালেদা জিয়ার আপসহীন নীতি আর নজিরবিহীন ত্যাগের কারণে। তাহলে আজকে কোন নেতার জন্য তো মানুষ বিএনপি করে না, কোন খামাখা বুদ্ধিজীবীর জন্য তো মানুষ বিএনপি করে না। বিএনপির এক দায়িত্ববান নেতা রুহুল কবির রিজভী সাহেব জামাতকে নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। এই যে রুহুল কবির রিজভী সাহেব একজন বর্ষিয়ান নেতা বিএনপির, উনার কাছ থেকে জাতি এই বক্তব্য আশা করে না। রুহুল কবির রিজভী বলেছে জামাত রক্ষারা পার্টি, রুহুল কবির রিজভী বলেছে জামাত ইসলাম মুনাফেক। রুহুল কবির রিজভী সাহেব, আপনারা যদি সাপ মেরে সাপের লেজ রেখে দেন তাহলে মনে রাখবেন আপনাদের কপালে দুঃখ আছে। আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যেখানে আওয়ামী লীগ এবং ভারতীয় দালালদেরকে আমরা সাহায্য করে ঘুরে দাঁড়াবো, সেখানে যদি এখন জামাত বিএনপি মারামারি করে তাহলে তো তৃতীয় পক্ষই সুযোগ নেবে। জামাত বিএনপি যদি এভাবে রেশারেশি করে তাহলে তো রাষ্ট্রদ্রোহী শত্রুরা বুড়া পানিতে মাছ শিকার করবে, এটা খুবই স্বাভাবিক। আমি রুহুল কবির রিজভীকে বলবো, ভাই আপনি অনেক সিনিয়র নেতা, দয়া করে ওবায়দুল কাদেরের ভূমিকায় অবতীর্ণ হবেন না। রুহুল কবির রিজভী সাহেব বঙ্গভবন থেকে যখন বঙ্গবন্ধুর ছবি নামাইছে আপনার কলিজায় আঘাত লাগে। ওই রিজভী সাহেব যদি এখন জামাত বা অন্য দল বলে আপনি ভারতীয় হয়ে আছেন তাহলে ব্যাপারটা কেমন হবে? রিজভী সাহেব আপনাকে যদি অন্য কোনো দল বলে যে আপনি ভারতীয় রয়ের সাথে যোগসব রাখছেন, অতএব কাদা ছোড়াছুড়ি করবেন না। রিজভী সাহেব মির্জা ফখরুল একটা বক্তব্য দিয়েছে যে জামাত ইসলাম এখন আমাদের চাইতে আরো স্মার্ট আধুনিক। আপনি কি ফখরুলের বক্তব্য শুনেন নাই? আপনি জামাতের পিছনে লাগবেন না। ওবায়দুল কাদের আওয়ামী লীগের বড় নেতা ছিল, লাস্টে কাঙ্গুয়া কাদের উপাধি পাইছে। রুহুল কবির রিজভী আপনি বিএনপির বড় নেতা, আপনি বাংলাদেশের দ্বিতীয় ওবায়দুল কাদের সাজার চেষ্টা করবেন না, তাহলে বিএনপিও শেষ, আপনিও শেষ হয়ে যাবেন। আমি বিএনপির স্থায়ী কমিটির ভাইদের বলবো, বিশেষ করে দেশ নায়ক তারেক রহমান, তারুণ্যের অহংকার তারেক রহমানকে বলবো, আপনার একটি কথা জনগণ পছন্দ করেছে, আপনি বলেছেন আমাদের ভিতরে আওয়ামী লীগের এজেন্ডা ঢুকে পড়েছে। তারেক জি আপনাকে, আপনার এই কথা সত্য। এই বিএনপির ভিতরেও এখন ভারতীয় এজেন্ডার আওয়ামী এজেন্ডা ঢুকে পড়েছে। অনেক জায়গায় দেখে ওই যে নিপুণ রায় চৌধুরী না নিতাই রায় চৌধুরী, উনার পাশে আওয়ামী লীগের এক এমপির শালিকা বসে আছে। আমরা ভুলে যাই নাই সারা বাংলাদেশে এই যে আওয়ামী লীগের যুবলীগের সাবেক নেতারা এখন যুবদল হয়ে গেছে। এই যে বিএনপির ভিতরে দলে দলে রিপোজি হাইব্রিডকে কারা ঢুকাচ্ছে, জাতি জানতে চায়। আমি বলবো প্রিয় দেশবাসী সজাগ দৃষ্টি রাখেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা রুদ্রে রুদ্রে আগামী প্যাসিস্টের মেকানিজমরা সুযোগের অপেক্ষায় বসে আছে যে কোনো সময় আমাদের গা ধাক্কা দেওয়ার জন্য। আমি পরিষ্কারভাবে বিএনপির নীতি নির্ধারকদের বলবো, বিএনপির ভিতরে যেই সব বর্ষিয়ান নেতা বয়স হয়েছে তাদেরকে রিজাইন দিয়ে দেন। আমি বিএনপির হাইকমান্ডকে বলবো, বিএনপির ভিতরে যেই সব নেতা বয়সের বারে নুয়ে পড়েছে তাদেরকে বিশ্রামাগারে পাঠিয়ে দেন, না হলে তাবলিগ জামাতে পাঠান, তাদেরকে রাজনীতি করতে দিবেন না। আজকে দুঃখ লাগে রুহুল কবির রিজভী আরো অনেকে আছে যারা ভিত্তিহীন বক্তব্য দিয়ে বাংলা
বাংলাদেশের রাজনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। প্রিয় দেশবাসী, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্লোগানকে বুকে ধারণ করে রাজনীতির আরেকটা নতুন যুগ শুরু করুন। যে আজকের শহীদ মিনারে কি ঘটাই দিল ছাত্রলীগ? বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন কিংবা যে সমন্বয়করা আছে, আপনার কেন্দ্রীয় সমন্বয়করা, এদেরকে ঘন পিটুনি দিল ছাত্রলীগ আর হচ্ছে যুবলীগ। মানে আওয়ামী লীগের তাণ্ডব শুরু। আসলে আমি কিন্তু গতকালকে একটা কথা কিন্তু বলছিলাম যে বিপিনুর সহ কিংবা আওয়ামী লীগের অনেক ছাত্রলীগ যুবলীগ তারা কিন্তু মাঠে নামতে যাচ্ছে এবং এদের বিপরীতে, কারণ এরা সংবিধান বাতিল করতে চায়, তারপর হচ্ছে আপনার 1971 সালকে এরা মনে করেন বহিষ্কার করতে চায়। তারা কিন্তু বর্তমান এই ঘোষণা কিন্তু দিচ্ছে। কারা কারা দিচ্ছে? আপনার সমন্বয়ক সার্জিস হাসনাত এবং আপনার জামাত শিবির, জামাত ইসলাম সহ হিজবুত তাহরির সবাই ঠিক একই ঘোষণা দিচ্ছে। এবং আপনার কেন্দ্রীয় যে সমস্ত সমন্বয় কিংবা আপনার ছাত্র জনগণ আছে, এরা দল মানে দলে দলে সবাই মিলে সবাই মনে করেন আপনার শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে। এদেরকে আটকানোর জন্য রাস্তাঘাটে আপনার ছাত্রলীগ যুবলীগ এদের হাতে খেলো ঘন পিটুনি। আরে ভাই পিটানি কেন? আপনারা দেখলেনি, মানে সেই লেভেলের পিটাইছে, সেই লেভেলের। এখন কথা হচ্ছে ভাই, ছাত্রলীগ কি কাজটা ঠিক করছে? এখন অনেক বুদ্ধিজীবীরা বলতে পারেন যে ভাই কাজটা তো ঠিক করে নাই, কারণ ছাত্রদের উপর যে আক্রমণটা করলো। তাহলে ভাই আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ছাত্ররা বর্তমান যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইতেছে, আরে ভাই যে সমস্ত ছাত্ররা বর্তমান নাকি আপনার শহীদ মিনারের দিকে এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে, এদের মাথায় কি কিঞ্চিত পরিমাণ কোনো বুদ্ধি বা ওই ধরনের সাধারণ জ্ঞান বুদ্ধি আছে কিনা আমার সন্দেহ আছে। কারণ এরা সার্জিস হাসনাত আর উপদেষ্টাদের কথায় উঠতেছে আর হচ্ছে বসতেছে। একটা পর্যায়ে দেখবেন যখন নাকি জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আমাদের বাংলাদেশে নির্বাচিত কোনো সরকার বসবে, তখন সবচেয়ে বড় বিপদে পড়বে এই সমস্ত ছাত্র জনতারা। দেখতে পারবেন, কারণ যেই এলাকার আপনার থাকবে, বিএনপি থাকবে কিংবা আওয়ামী লীগ থাকবে, এরাই এদেরকে মনে করেন জব্দ করবে, এরাই করবে। কারণ এদের মাধ্যমে বা এদের ধারাই এরা মনে করেন এত সাহস পাচ্ছে। কারা? আপনার সমন্বয়ক সার্জিস হাসনাতরা। তো এখন আপনার মেন টপিক আসুন, সেটি হচ্ছে আপনার সমন্বয়ক সার্জিস হাসনাত তাদের বক্তব্য হচ্ছে আপনার কি বলে 72 সালের যে সংবিধান, আবার 1971 সালকে রিসেট বাটন টিপ দিয়ে সমস্ত কিছু শেষ করে দেওয়া। শুধু এটাই না, আপনার এই 2024-এ যেই স্বাধীনতা, এটাকে তারা স্বাধীনতা বলে, এই স্বাধীনতাকে তারা আপনার সংবিধানে বসাতে চায়। এবং এটার কারণে আওয়ামী লীগ, বিএনপি আর হচ্ছে বিপিনুর সহ অনেকেই বর্তমান রাজপথে তারা নেমে পড়ছে। এখন ভাই দেখার বিষয় যে আসলে সংবিধানটা তারা কি বাতিল করতে পারে কিনা। যদি আপনি মনে রাখবেন, যদি বাতিল করে দেয় তাহলে কিন্তু বাংলাদেশটা কিন্তু ভাই অনেক কিছু বাতিল হয়ে যাবে। আপনারা ইতিমধ্যে দেখছেন আওয়ামী লীগ কিন্তু এখন পর্যন্ত মানে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে, যতটা নাকি বিএনপি পর্যন্ত বর্তমান পারতেছে না। কিন্তু আওয়ামী লীগ এদের কিন্তু ঠিকই রাস্তাঘাটে কিন্তু আটকিয়ে দিচ্ছে। আপনি ভাবতে পারেন এই আওয়ামী লীগ কোন আওয়ামী লীগ? এই আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ হচ্ছে কি 30 লক্ষ যে শহীদ হইছে, যে জীবন দিছে, ওই আওয়ামী লীগ। বুঝতে পারছেন? দেখেন, অতি রঞ্জিত কখনো কোনো কিছু ভালো না, আর অতীত বইরা বা অতি লোভ কখনো কিছু ভালো কিছু বই আনবে না। এই বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার যে যারা বসে রয়েছে, এরা আসছে হচ্ছে টাকা কামাইতে। অতি বইরা, অতি মনে করেন আপনার চ্যাংরাদা ভরা মনে করেন বর্তমান বাংলাদেশের সরকার, এরা নাকি চালাবে দেশ। এরা হচ্ছে টোটালি মনে করেন আপনার হিজবুত তাহরি আর জামাত শিবির, এদের বংশধর এরা। এরা বুঝতে পারতেছেন সংবিধান পরিবর্তন করতে চায়, 71 সালকে পরিবর্তন করতে চায়। এই রাইট কি তাদের আছে? নাই। আমি সাবাসই দেই আওয়ামী লীগের, ছাত্রলীগের সাবাসই দেই। সাবাস, সাবাস বীরের বাচ্চা, সাবাস। কারণ আপনারা অরিজিনালি আপনারা স্বাধীনতার একজন দল, অরিজিনাল। আপনারা পুনরায় প্রমাণ করে দিলেন যে আপনারা 30 লক্ষ শহীদদেরকে বা 30 লক্ষ শহীদের পাশে আপনারা আছেন, থাকবেন সব সময়।
আপনারা পুনরায় প্রমাণ করে দিলেন। আপনাদের মতো বীরদেরকে বাংলার মাটিতে দরকার আছে আজীবন। যেই সমস্ত বর্তমান আমাদের বাংলাদেশের এই সমস্ত অপশক্তি যে বা যারা স্বাধীনতা বিরোধিতা করবে, এদেরকে এভাবেই উপযুক্ত শিক্ষা দিতে হবে বলে আমি মনে করি। দেখেন, আমাদের কাজ হচ্ছে অন্যায়গুলোকে চোখের সামনে তুলে ধরা। এই ফুটেজটা একটা বার্তা দিচ্ছে যে আগামীতে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে পরিস্থিতি বিভিন্ন জায়গায় কেমন হইতে পারে। প্রতিদিন গণমাধ্যমে 2-4-10টা নিউজ আসতেছে। আপনারা যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে ঢাকা সম্ভবত নরসিংদীর একটি ঘটনা। এই দৃশ্যটা দেখে অনেকে এখানে আপনারা বসবেন, আবার অনেকে বসতেও পারেন নাই। এখানে মেইন ফ্যাক্টটা হচ্ছে যে আমরা যদি দেখি শ্রমিক দল নেতার কাগজপত্রবিহীন মোটরসাইকেল আটকের কারণে আপনার গতকালকে 4টার সময় নরসিংদী জেলার মাধবদী পুলিশ স্টেশনের কর্মকর্তারা কোনো রকম কাগজ নেই এমন একটি মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে যান। থানায় পৌঁছানোর কিছু সময় পরে ওই থানাতে হামলা করে স্থানীয় যুবদল এবং শ্রমিক দলের নেতাকর্মীরা। গোয়েন্দা সূত্রে জানা গেছে যে আটককৃত মোটরসাইকেলটি অবৈধ কার্যকলাপে ব্যবহৃত হতে পারে সন্দেহে থানায় এনে রাখার কিছুক্ষণের মধ্যেই ধারালো অস্ত্রসহ মাধবদী পুলিশ থানা আক্রমণ করে শ্রমিক দল যুবদলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দিয়েছেন মাধবদী থানা শ্রমিক দলের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন। তো তারা যাওয়ার সময় স্টেশনের সামনে রাখা পুলিশের গাড়ির বনেটে বেশ কিছু কোপ দিয়ে গাড়ির সিটটিও কেটে ফেলে। দেখেন, 3 কারণে বাংলাদেশ জামায়াত ইসলাম আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে বা তারা ক্ষমতা পেতে যাচ্ছে যদি 2 বছর পরে নির্বাচন হয়। নাম্বার 1, বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, কিন্তু চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? মিথ্যা মামলাগুলো বন্ধ হয়েছে? বিভিন্ন জায়গায় অবৈধ দখল, জোর জুলুম, লুটপাট এগুলা কত অংশ বন্ধ হয়েছে? আমার বক্তব্য বাদই দেন, সারা বাংলাদেশে আপনারা দেখেন না কি হচ্ছে। আসিফ নজরুল তিনি কি ঘোষণা দিয়েছেন যে সারা বাংলাদেশে যে মামলা বাণিজ্য এদের মধ্যে কারা জড়িত, এই জিনিসগুলোতে আপনি যদি বিএনপি এবং জামাতকে পাশাপাশি রাখেন তাহলে জামাতের চরিত্র 95% পরিষ্কার, বিএনপির 5%। তবে দলীয় হাইকমান্ড জনাব তারেক রহমান, রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল ইসলাম, মির্জা আব্বাস, প্রত্যেকটা কেন্দ্রীয় কমান্ড তারা কিন্তু প্রতিদিন নেতাকর্মীদেরকে বলছেন যে বাবারে তোরা এগুলা করিস না, সামনে পুলসেরাতের পোল পার হইতে হইব। এই যে মানে 5% নেতাকর্মী আছে বিএনপি এবং আওয়ামী লীগে, কিন্তু এরা আছে। এই 5% নেতাকর্মী কোনোভাবেই তারেক জিয়ার কথা শুনতে রাজি না। তারা মনে করতেছে ভাই বালুরঘাটটা আমার নিতে হবে। তো এরকম জবরদখলের খেলাটা যেটা গত 5 মাসে চলছে সারা বাংলাদেশে, আপনি দেখেন যে জামাত 95% ক্লিয়ার ইমেজে আছে। তাদের কোনো এই জবরদখল এলাকার লুটপাট, সিন্ডিকেটবাজি এগুলার মধ্যে নাই। তবে কিছু কিছু জায়গায়